নমস্কার। আপনারা যারা PB24 রুলস দেখেন বা নিয়মিত অনুষ্ঠানের সাক্ষী থাকেন, আপনারা প্রত্যেকে জানেন যে প্রত্যেকটি রাজনৈতিক কর্মকাণ্ডকে আমরা জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করি। সেদিক থেকে বেশ কয়েকদিন ধরে আমরা বলছি যে বিজেপি 9 মার্চ কর্মসূচি সংগঠিত করবে। কোন প্রেক্ষাপটে কর্মসূচি তা নিয়েও আমরা কথা বলেছি। কার্যত আজ কর্মসূচি সংগঠিত করেছে। বিজেপির তরফে দাবি যে কর্মসূচি সর্বাত্মক সফল হয়েছে, যে উচ্ছ্বাস জনতার তারা দেখিয়েছেন বা উপস্থিতি দেখেছেন, তাতে এক ঐতিহাসিক সমাবেশের রূপ নিয়েছে। সর্বশেষ সমাবেশের পর এই বক্তব্য রাখলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। তার পাশাপাশি আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার উপস্থিতিতে স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ সংগঠিত হয়। আজ আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব। আপনারা যারা দেখেছেন টিভির পর্দায় সশরীরে, প্রত্যেকে কথা বলবেন, মূল বক্তব্যে থাকবেন, কম সময়ের মধ্যে আপনার মতামত দেবেন। আরো একবার অনুরোধ করি, প্রতিদিনের মতন যখন আপনি আমার সঙ্গে কথা বলবেন, এই স্টুডিওতে কথা বলবেন, তখন অন্য কোনো মাধ্যম থেকে এই অনুষ্ঠান শুনবেন না। আপনি পরবর্তী সময় রেকর্ড করা বক্তব্য শুনবেন। এখন আপনি সরাসরি অনুষ্ঠানে কথা বলবেন এবং পরবর্তী সময় কোনো একটি মাধ্যম থেকে আপনি এই অনুষ্ঠানটা শুনবেন। আমাদের সবকটি মাধ্যমে এই অনুষ্ঠান থাকবে, রেকর্ড করা বক্তব্যগুলো থাকবে, তখন আপনি শুনবেন। আজ যখন বিজেপি কর্মসূচি সংগঠিত করলো, স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতেই পারে যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কি রাজনৈতিক বার্তা দিতে সক্ষম হয়েছে বিজেপি? মাঠ ভরাতে পেরেছেন বিজেপি? মন ভরাতে পেরেছেন বিজেপি? যারা কর্মী, সমর্থক, কার্যকর্তা প্রত্যেকে যারা এসছেন এবং মঞ্চে বক্তব্য রেখেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, তিনি যে কথা বলেছেন, যে বক্তব্য রেখেছেন, যে ভাষণের অংশ বিশেষে তিনি তার প্রতিশ্রুতির কথা বলেছেন বা ঘোষণা দিয়েছেন, সবকিছুতে কি সন্তুষ্ট হয়েছেন ত্রিপুরার নাগরিকরা? মাঠ ও মন দুটোই কি ভরাতে পারল বিজেপি? এই প্রশ্ন আজ প্রসঙ্গ স্বামী বিবেকানন্দ ময়দানে জেপি নাড্ডার কর্মসূচি। তাকে কেন্দ্র করে আমরা আজ আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে কথা বলবেন এবং বিজেপির টানা 7 বছর, তার পাশাপাশি 2023 সালের হিসেবে আজ বিজেপির 2 বছর পূর্তি উপলক্ষে রাজনৈতিকভাবে আজকের কর্মসূচিকে বিজেপি জোরালো করার চেষ্টা করেছে। রাজনৈতিক মানে দলীয়ভাবে সে কর্মসূচি, দলীয় কর্মসূচি থেকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে এই কর্মসূচি থেকে যে শক্তির মহড়া দেওয়া, রাজনৈতিক বক্তব্য উপস্থাপনার মাধ্যমে বিরোধীদেরকে রাজনৈতিকভাবে টেক্কা দেওয়া, সেটা বোধহয় নতুন কিছু নয়। সেটা আজ বিজেপি তার মতন করে কর্মসূচির মধ্য দিয়ে সেটা দিতে সক্ষম হয়েছেন এবং এই কর্মসূচিকে সত্যি অর্থে বিজেপি রাজনৈতিকভাবে বিরোধীদেরকে টেক্কা দেওয়া কিংবা বার্তা দেওয়া, বিরোধীদেরকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করে দেওয়ার পাশাপাশি কর্মী, সমর্থক সকলের কাছে কার্যত তারা এই কর্মসূচির মূল বিষয়বস্তু উপস্থাপন করেছেন। প্রতিদিন তারা সরকারের সাফল্যের কথা তুলে ধরেন, বিজেপি শিবিরের বক্তব্য। কিন্তু 2 বছর পূর্ণ হলো কিংবা বিজেপির টানা 7 বছর পূর্ণ হলো, গতকালে সরকারের বর্ষপূর্তি গেল, সরকারের আয়োজনে আজ দলীয়ভাবে সেই বক্তব্যগুলো সবাইকে নিয়ে আরো একবার তুলে ধরার প্রয়াসের কথাই মূলত বলা হয়েছে। এই প্রয়াসের কথাই সে না শুধু বলা নয়, এই প্রয়াসের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে সরকারের জন্য তারা কাজ করছেন, সরকারের থেকে যে কাজগুলো করা হচ্ছে জনগণের জন্য, সেগুলো সম্পর্কে আরো একবার জনগণকে অবগত করা এবং অবশ্যই জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা, সবাইকে নিয়ে সাক্ষী রাখা এবং সকলের কল্যাণে যে সরকার কাজ করছে, সবকা সাথ সবকা বিকাশের জন্য যে সরকার কাজ করছে, সেই কথাগুলো তুলে ধরেছে। সরকারের তরফে বক্তব্য যে জনতার কাছে তারা তাদের বক্তব্যগুলো প্রতিদিন তুলে ধরেন, তারপরও আজ সমাবেশের মাধ্যমে সবাইকে নিয়ে সেগুলো তুলে ধরার প্রয়াস তারা নিয়েছেন। সেদিক থেকে আজকের এই কর্মসূচি থেকে জেপি নাড্ডার ঘোষণা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা, তার সঙ্গে যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন তারা অনেকে বলবেন যে এই কর্মসূচিগুলো থেকে বিজেপির প্রত্যেক স্তরের নেতৃত্ব, প্রত্যেক স্তরের কার্যকর্তা জোরালো করেছেন তাদের বক্তব্য। সরকারের আমলে অর্থাৎ বিজেপির আমলে যে কল্যাণ হয়েছে, বিজেপির আমলে মানুষের জন্য যে কাজ করেছেন, যে প্রকল্পগুলো জনকল্যাণে গৃহীত হয়েছে, বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়ে তারা কাজ করেছেন বিগত 7 বছর কিংবা 2 বছর ধরে, সেগুলো তারা তুলে ধরেছেন। তারপরেও প্রশ্ন, এই রাজ্যের মানুষ কি পেলেন? জনতা কি বিজেপির শাসনামলে সন্তুষ্ট? আমরা বেশ কয়েকজনের সঙ্গে যখন কথা বলছি, তারা তাদের বক্তব্যে এতটুকু বলেছেন যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, একজন নাগরিক হিসাবে তার যে প্রাপ্য কিংবা পাওয়া অধিকার, তিনি সেই অধিকার ভোগ করছেন। যিনি জনপ্রতিনিধি, দলের কোনো কার্যকর্তা, দলের কোনো পদে আছেন,
তিনি যখন মাঠে এসেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি একটা কথা বলছেন যে তার দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপি দল কাউকে কোনো সুযোগ দেওয়ার ক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় জানে না, শুধু সে নাগরিক, তার জন্য জনগণ, সে জনগণের জন্য কাজ, সেই কথাটুকু তারা তুলে ধরেছেন। বাস্তবে কি সত্যি সত্যি তাই? স্বজন পোষণ এবং ইত্যাদির অভিযোগ বরাবরই বিরোধীরা করে থাকে। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। অন্য কোনো মাধ্যম থেকে অনুষ্ঠান পরে শুনবেন, এখন কথা বলুন। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি অন্য কোনো মাধ্যম থেকে অনুষ্ঠানটা শুনুন বা পরবর্তী শুনবেন, কিন্তু এখন কথা বলবেন। আমি এই কথাটুকু বারবার বলি, শুধু আপনাদের প্রত্যেকের সুবিধার্থেই শুধু নয়, আমাদেরও সুবিধার্থে, কারণ আমরা এই অনুষ্ঠানটা আপনাদের প্রত্যেকের কাছে আমরা তুলে ধরি সুস্পষ্টভাবে। আপনারা কথাগুলো শুনবেন, আপনার কথা শুনবেন, অন্যের কথাও শুনবেন। আমরা আরো একবার বলি, আজকের এই কর্মসূচি থেকে কি সত্যি বার্তা দিতে সক্ষম হয়েছেন বিজেপি শিবির? নেতৃত্ব কি বলছেন? মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই আজকের আলোচনা সরকারের সাফল্যের কথা তুলে ধরেছেন। টানা 2 বছরের সাফল্যের খতিয়ান বা রিপোর্ট কার্ড সেটা উপস্থাপন করা হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দানের আয়োজন থেকে। এবং আজকের এই আয়োজন থেকে কার্যত যারা আছেন বা উপস্থিত ছিলেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, সাফল্যের কথা বলছে কিন্তু ব্যর্থতার কথাটাও তোলার দরকার ছিল। সাফল্যটা দিক দিয়ে হইলো, কথা ছিল 2018-তে প্রথম মন্ত্রিসভা বসে রেগার মজুরি 340 টাকা করা হবে, নোটে কোনো কর্মচারী থাকবে না, সবাইকে রেগুলার করা হবে, সপ্তম বেতন কমিশন দেওয়া হবে, তারপর বলছিল 50,000 চাকরি বৎসরে দেওয়া হবে। এগুলা এই সাফল্যের কথাটা কেন বলতে পারে না যে এটা নিয়ে 2018 আগে বলছিল। এই সাফল্য কথাটাকে আপনাদের মাধ্যমে বলো যে আমরা এই কথা বলছিলাম, এই কথা সাফল্য আমরা পালন করছি। তারা মানুষের কল্যাণের সরকার না, মানুষের সর্বনাশের সরকার। মানুষকে সর্বনাশ করতে ত্রিপুরা মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে এই দলজন বিজেপি সরকার। তাদের কথায় আর কাজে পুরোটাই মিল নাই। কতগুলি জ্বালানি মাথায় কিছু এফেক্ট আছে। যেমন আমরা দেখলাম আপনাদের স্ক্রিনের মাধ্যমে কৃষিমন্ত্রী তিনি যেভাবে নার্সটা আছে তিনি অবশ্যই ডাক্তার দেখাই ছিল। তবে আমরা আপনাদের মাধ্যমে মানিক সাহেবকে বলবো মেন্টাল ডাক্তার দেওয়া না হলে সরকার পালাইলে ওই দলের তারাও তাদেরকে মেন্টাল ডাক্তার দেখাইতেই হবে। তাদের কথায় কাজে তো মিল নাই। 50,000 চাকরির টাকা দিতে 25,000 বছরে দেখ না, 50,000 কথা বইয়া 340 টাকা প্রথম বছরে প্রথম ক্যাবিনেটে হওয়ার কথা। আজকে 7 বছর কত হয়ে গেল, 7 বছরের সাফল্য পাইছে। আমরা যদি যাই আজকে জনসভার অবস্থা আমরা দেখি, সংখ্যালঘু যাইয়া জোর জবস্ত যাইতে হবে। সংখ্যালঘু মিলে মানুষ রোজা থেকে আমাদের যাইতে বাধ্য হচ্ছে তাদের যন্ত্রণা। এই অবস্থাতে আছে মানুষ। কি বলার, কি বলবো তারা সম্বন্ধে না বলাটাই ভালো। আজ জেপি নাড্ডা যে ঘোষণা দিলেন, এই ঘোষণা প্রত্যাশিত ছিল, অনেকে কেউ কেউ বলছেন ঘোষণা নয়, বাস্তবে করে দেখাতে হবে। আরো দাবি যে প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যখন বিজেপি ক্ষমতা আসেনি রাজ্যে, তখন এসে যে কথাগুলো বলছিলেন তার অনেকটাই পূরণ করতে পারেননি। সে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ বা অভিমত যে অনিয়মিতদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি ছিল, তা রক্ষা করা হয়নি। এসএসএ সহ বা অন্যান্য যে চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি ছিল, তা করা হয়নি। আরো অভিযোগ যে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা যখন করা হয়নি, ঠিক তখন প্রতিশ্রুতি ছাড়া করা হয়েছে, তা হলো মন্ত্রী বিধায়কদের ভাতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই 7 বছরে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনার কথা বলুন। স্যার, আমরা তো লইয়া গেল স্যার, এখানে বিশাল জনসভা আছে, বিশাল মানুষ সেবা কই। উনি সর্বভারতীয় একজন
নেতা, ওনার কাছ থেকে আমরা তো রাজ্যবাসী অনেক কিছু আশা করছিলাম। করে কোন প্রতিশ্রুতি দিলেন না, পুরানো জলের কানেকশন, চাল ডাল আমার এইসব কথাবার্তা করে আমাদেরকে এই দুঃখ কষ্ট করে লইয়া গেছে, আবার এইসব শোনার জিম্বানি গেছি। আমরা তো মনে করছিলাম আজকে ঘোষণা দিব সর্বভারতীয় নেতা, গত সামনের 3 বছর আপনার ক্ষমতায় আছে, আরো 2 লক্ষ লোকের চাকরি দিব, অনেক আশা ভরসা আমরা আশা করছিলাম। থেকে মূলত তো কিছুই বেড়ে না, এদিকে সব পুরান কথা হলো। যে ঘরে মানুষ ঢুকতে পারেননি, এটা তো বলে না। ঘরের ভিতর মানুষ ঢুকার মতো ব্যবস্থা নাই, ঘর দিকে অত সামনে দিকে তারা নাই, দরজা নাই, জানালা নাই, কিন্তু সেইটি তো উল্লেখ করে না। একটা দেওয়া হলে যে চাল দে 5 কেজি, এটা আজকালকে না সেই মনমোহন সিং সরকারের আমল থেকে। কিন্তু আমরা চালেরই নিয়ে খাওয়ার যোগ্য চাল নিই, গরিবের শিক্ষা দিয়ে মশলা গোলা চাল কথা দিব, এরই আমরা কি করে খাওয়ান। অন্যান্য দ্রব্য মূল্য যা যেভাবে বাড়ছে, কিন্তু কই ওনারা তো বক্তব্যের মাধ্যমে কিছুই বলেন নাই। এসব কৃষকের কি তেমন উপহার করে রেখেছে। কৃষক তো নামতে পান্তা পড়ে, আমিও তো একজন কৃষক, আলু কাছে 8 টাকা 10 টাকা হয়ে যাচ্ছে, কি করে আমাদের প্রকৃতি রাখবো। কিন্তু এইসব নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। কৃষক শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে বেকারদের কোনো কথাবার্তা নাই। মানুষের চিকিৎসা হাসপাতালে ডাক্তার নাই, রুগী থাকলে ওষুধ নাই, কিচ্ছু তো করলো না। আমাদেরকে নানান ধরনের পুরানি কথা খুঁজে বাস উনি চলে গেছেন, আমরা নিজেই বা মিলে যা। ধন্যবাদ, কথা বলতে সুযোগ পাওয়া হতে আপনার কাছে কৃতজ্ঞ। আজকের এই কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের বক্তব্য, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভাষণ, কিংবা সরকারের থেকে কি কি কাজ করা হয়েছে সেগুলো তুলে ধরা, সবকটি বিষয় নিয়ে যখন বলা হচ্ছে বা সবকটি বিষয় যখন তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের বক্তব্য বা বিরোধীরা যে বক্তব্য উপস্থাপন করেছে তার উত্তর কি দেওয়া সম্ভব হচ্ছে। কেউ কেউ বলবেন যে এটাই হচ্ছে রাজনৈতিক বক্তব্য বা প্রতিশ্রুতি, যখন কেউ কেউ বলবেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি ছিল, সপ্তম বেতন কমিশনের হুবহু সুপারিশ হুবহু কার্যকরের প্রতিশ্রুতি ছিল। 2018 সালে 3রা মার্চ সরকার গঠনের পর 4 মার্চ সেখানে সবকিছু দিয়ে দেওয়া হবে, এই কথা ছিল। এই কথাগুলো একেবারে রাজনৈতিক মঞ্চে বলা হয়েছে। আমরা বিশ্বাস করি যে যেমন ডেন্টাল কলেজ হয়েছে সেটা প্রতিশ্রুতির বাইরে ছিল বা ভিশন ডকুমেন্টের বাইরে ছিল, বা ভিশন ডকুমেন্টে নিয়ে এমন অনেক কাজ হয়েছে বলে বিজেপি শিবির যখন দাবি করছে, পাল্টা যুক্তি সহকারে বিরোধীরা উত্থাপন করেছেন। কারণ রাজ্যে এইমসের প্রস্তাব কিংবা বক্তব্য ছিল, প্রতিশ্রুতি ছিল, মেডিকেল কলেজের প্রতিশ্রুতি ছিল, সেদিক থেকে ডেন্টাল কলেজ হয়েছে, সেটা ভিশন ডকুমেন্টে উল্লেখ ছিল না, তারপরও হয়েছে। এবং বলা যেতে পারে নার্সিং কলেজ হয়েছে, সেটাও ভিশন ডকুমেন্টে ছিল না, হয়েছে। এবং নমস্কার, কে বলছেন? আবার বিরোধীদের দাবি যে এই সময়ের মধ্যে তারা যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, এই প্রশ্নগুলোর উত্তর জেপি নাড্ডা, ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যদের দেওয়ার মতন কোনো যুক্তি নেই। তারপরেও রাজনৈতিকভাবে পাল্টা জবাব তো মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সাংসদ রাজীব ভট্টাচার্য তথা বিজেপির প্রদেশ সভাপতি দিচ্ছেন। জেপি নাড্ডা আজ তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বক্তব্যেও বিরোধীদেরকে নিশানা করে দিয়ে অনেক কিছু বলেছেন বা বিরোধীদের নিশানা করেছেন, বা বিগত দিনে যারা শাসন ক্ষমতায় ছিল তাদের আমলে যে কিছুই হয়নি, বা তাদের আমলে এই রাজ্যের উন্নয়ন নিয়ে যে প্রশ্ন বা বিরোধিতা বিজেপি করেছে, আজ তা কার্যত আরো একবার জোরালো করার চেষ্টা করেছেন। সেদিক থেকে একবার প্রশ্ন যে কর্মী সমর্থক যারা এসছেন বা কর্মী সমর্থক সহ যারা আজ মাঠে ছিলেন, সকাল থেকে যারা এই আয়োজনে অংশ নেবেন বলে ভেবে ঘর থেকে বেরিয়েছেন, তারা মন ভরে ঘরে আবার ফিরেছেন কিনা, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা একবার শুনি আজকের এই আয়োজন থেকে প্রত্যেকের বক্তব্যের কিছুটা অংশ।
मंच पर उपस्थित हमारे बहुत ही लोकप्रिय और संवेदनशील मुख्यमंत्री डॉक्टर मानिक साहा जी, हमारे बहुत ही जुझारू और कर्मशील अध्यक्ष और राज्यसभा में मेरे साथी सम्माननीय राजीव भट्टाचार्य जी, संसद में मेरे साथी और हमारे नॉर्थ ईस्ट के संगठन का कार्य देख रहे हमारे वरिष्ठ साथी श्री संबित पात्रा जी, हमारी लोकसभा की सांसद बहन श्रीमती कीर्ति देव वर्मा जी, हमारे प्रभारी पूर्व में सांसद मेरे साथी डॉक्टर राजदीप राय जी, हमारे संगठन मंत्री सम्माननीय रविंद्र राजू जी, समस्त मंत्रीगण के हमारे मंत्रिमंडल के हमारे सभी मंत्रीगण, हमारे समस्त विधायकगण जो दाहिनी तरफ बैठे हैं और हमारे प्रदेश के, मैं आपको बताना चाहता हूं कि लोकसभा के चुनाव के बाद ये मैं पहली बार आया हूं। मैं त्रिपुरा की जनता को अनेक अनेक धन्यवाद देता हूं कि आपने 2014 में भी 2 की 2 सीटें भेजी, 2019 में, और 2024 में भी आपने 2 की 2 सीटें लोकसभा में भेजी। मित्रों, ये आपका आशीर्वाद बारंबार मिल रहा है। मैं त्रिपुरा की जनता को धन्यवाद करता हूं, नमन करता हूं। उनसे मुझे ताकत मिलती है। लेकिन मैं ये भी बताना चाहता हूं कि त्रिपुरा की जनता बार बार आशीर्वाद कमल के निशान को, आदरणीय मोदी जी को, भाई बिप्लब देव को, बहन कीर्ति वर्धन जी को, हमारे मानिक साहा जी के नेतृत्व में त्रिपुरा की जनता बारंबार आशीर्वाद क्यों दे रही है? ये इसलिए दे रही है क्योंकि हम जनता के सेवक हैं, जनता की चिंता करते हैं, जनता की भलाई के लिए सोचते हैं और जनता की दिन रात सेवा करने में एकजुट हो जाते हैं। जमीनी स्तर पर, ग्रास रूट लेवल पर हम लास्ट माइल डिलीवरी देते हैं, लास्ट माइल डिलीवरी। हमारी नीतियां कागजों में नहीं होती हैं, हमारी नीतियां सचिवालय के फाइलों में बंद नहीं होती हैं, हमारी नीतियां त्रिपुरा की धरती पर आम आदमी को लाभ देने के लिए लगती हैं। और इसीलिए हम बार बार कहते हैं, सत्ता हमारा लक्ष्य नहीं है, सत्ता हमारा ध्येय नहीं है, सेवा हमारा ध्येय है और सत्ता सेवा का माध्यम है और सत्ता का उपयोग करना सेवा के लिए हम उपयोग करते हैं। और इसीलिए आज प्रधानमंत्री मोदी जी तीसरी बार लगातार सरकार में विराजमान है। उनके नेतृत्व में वो प्रधान सेवक के रूप में देश की सेवा कर रहे हैं, प्रधान सेवक के रूप में। और इसीलिए हमको समझना चाहिए कि प्रधान सेवक प्रधानमंत्री मोदी जी किस तरीके से काम कर रहे हैं। मैं यहां आपके माध्यम से हम त्रिपुरा की जनता को बताना चाहता हूं और याद दिलाना चाहता हूं, एक समय में ये पत्रकार बंधु जो बैठे हैं ये लिखा करते थे एंटी इनकम्बेंसी, एंटी इनकम्बेंसी, एंटी इनकम्बेंसी, यानी हम असंतुष्ट हैं, हम खुश नहीं हैं, हम नहीं चाहते हैं कि सरकार दोबारा आए। लेकिन मोदी जी के आने के बाद भारत की राजनीति की संस्कृति बदल गई और बदलने के साथ साथ आज भारत की और त्रिपुरा की जनता एंटी इनकम्बेंसी नहीं बोलती,
प्रो इनकम्बेंसी बोलती है, प्रो इनकम्बेंसी बोलती है। और प्रो इनकम्बेंसी का मतलब होता है हम संतुष्ट हैं, हम चाहते हैं कि मोदी जी की सरकार, शाह जी की सरकार एक बार नहीं बारंबार आए और बारंबार कमल खिले। इस बात को हमको याद रखना चाहिए। मित्रों, मैं आपको बताना चाहता हूं, 2014 में हमको 17 करोड़ वोट मिले थे लोकसभा के चुनाव में, 31.3% वोट मिले थे। 2019 में हमको 36.7% वोट मिले गई और बदलने के साथ साथ आज भारत की और त्रिपुरा की जनता करोड़ वोट मिले। एंटी इनकम्बेंसी नहीं बोलती, 7% प्रो इनकम्बेंसी बोलती है। और हमको 2024 में 37% वोट मिले, 37% वोट मिले। 24.5 लाख करोड़, पौने 24 करोड़ वोट हमको मिले। ये बताता है कि मोदी जी के नेतृत्व में देश की जनता बारंबार आशीर्वाद तो देती है और बारंबार मध्य प्रदेश में हम चौथी बार लगातार चुनाव जीत करके आए हैं। थोड़े से काल के लिए हमारी सरकार गई थी, फिर से लोगों ने आशीर्वाद दिया है। हमने हैट्रिक बनाई है। हरियाणा में तीसरी बार हम सरकार में आए, तीसरी बार। गोवा में हम तीसरी बार सरकार में आए हैं। उत्तर प्रदेश में लगभग 36 साल के बाद कोई व्यक्ति दोबारा मुख्यमंत्री बना है और दूसरी बार सरकार आई है तो विशुद्ध भारतीय जनता पार्टी की सरकार आई। महाराष्ट्र में हम दूसरी बार आए हैं। उत्तराखंड में हम दूसरी बार लगातार आए हैं। मणिपुर में हम दूसरी बार लगातार आए हैं। असम में हम लगातार दूसरी बार आए हैं। और मुझे खुशी के साथ कहना है कि त्रिपुरा में भी आपने लगातार दूसरी बार कमल को खिलाया है। मित्रों, आपको जानकर खुशी है कि ये दिल्ली में आपदा आई हुई थी, 10 साल से आपदा थी। 27 साल से हम सरकार के बाहर थे, लेकिन आप लोगों के आशीर्वाद से, दिल्ली की जनता के आशीर्वाद से, मोदी जी के नेतृत्व के कारण आज दिल्ली में भी 27 साल बाद कमल खिला है और भारतीय जनता पार्टी की सरकार आई है। और ये आपदा को दिल्ली की जनता ने हटा दिया। मैं यहां ये भी बताना चाहता हूं कि पहले विप्लव देव जी की सरकार और अब मानिक शाह जी के नेतृत्व में चलने वाली मजबूत सरकार, ये सरकार गांव की सरकार है, गरीब की सरकार है, दलित की सरकार है, आदिवासी भाइयों की सरकार है, महिलाओं की सरकार है, युवाओं की सरकार है, किसान की सरकार है, वंचित की सरकार है, शोषित की सरकार है। और ये समाज के हर एक पिछड़े वर्ग की चिंता करने वाली सरकार है। वो कमल का निशान, वो भारतीय जनता पार्टी की सरकार। और इसीलिए मैं आपसे अपील करने आया हूं कि आपका आशीर्वाद एक बार नहीं बारंबार मिलता रहे। इसी तरोताजा तंदुरुस्त हालत में हम लोगों की सेवा कर सके, यह मैं आपसे अपील करने आया। अगर मैं बात करूं कृषि क्षेत्र की, तो मुख्यमंत्री क्रॉप मैनेजमेंट का प्रोग्राम, जिसके लिए 25 करोड़ दिया गया और लगभग 1,46,000 हेक्टेयर भूमि इससे फायदा हुआ, ये हमारी जनता को बताना आवश्यक है। उसी तरीके से एमएसपी के बारे में लोग चर्चा तो करते हैं, लेकिन 53.900 मैट्रिक टन चावल पैडी ये खरीदने का काम अगर किया है और 27,888 किसानों को लाभ दिया है, तो वो मानिक शाह की सरकार ने दिया है। ये भी हमको याद रखना चाहिए। किसान क्रेडिट कार्ड में 65,700 कार्ड बांटे गए और 570 करोड़ रुपए का राशि किसानों को डिस्पर्स की गई है।
ऑर्गेनिक फार्मिंग में त्रिपुरा आगे बढ़ चला है और 20,160 हेक्टेयर भूमि पर लगभग 20,000 के आसपास हमारे किसान भाइयों ने ऑर्गेनिक फार्मिंग में अपने आप की हिस्सेदारी बढ़ाई है। हॉर्टिकल्चर में, बागवानी में त्रिपुरा ने अपने आप को स्थापित किया है और आज लगभग मुख्यमंत्री स्वनिर्भर परिवार योजना के तहत 96,000 हमको प्लांटेशन के लिए उसमें हम लोगों ने अपने आप को जोड़ा है। उसी तरीके से अर्बन हॉर्टिकल्चर में हमारे छोटे छोटे घरों ने 9,575 घरों ने प्लांट के डिस्ट्रीब्यूशन से लाभ उठाया है। इस तरीके का काम हुआ है। अगर मैं लाइव स्टॉक और फिशरीज की बात करूं तो मुख्यमंत्री प्राणी संपदा विकास योजना 11 करोड़ रुपए दिए गए। फिशरीज में 66,600 फिश के फार्मर्स को 88,000 ट्रेन साइंटिफिक इसके लिए काम करने का, साइंटिफिक दृष्टि से उनको पिसीकल्चर समझाने का काम हमारी सरकार ने किया है। शिक्षा में हमने देखिए शिक्षा, स्वास्थ्य, हमारा एग्रीकल्चर, हमारा हॉर्टिकल्चर, सबकी चिंता की है। एजुकेशन में निपुण त्रिपुरा में लगभग 4,500 स्कूल्स को इनोवेटिव मेथड से जोड़ने का काम हमारी सरकार ने किया है और लगभग 137 स्मार्ट क्लासरूम्स बनाए गए हैं। स्वास्थ्य में आयुष्मान भारत में 7,77,000 परिवारों को और लगभग 20 लाख लोगों को इसका बेनिफिट पहुंचाया गया है, इसका लाभ पहुंचाया गया है, गरीब आदमियों का इलाज किया गया है। ये पहली बार हुआ है, ये भी हमको समझना चाहिए। और मुख्यमंत्री जन आरोग्य योजना में लगभग 4,30,000 हमारे इंडिविजुअल्स को इनकी भी चिंता की गई है और इनका भी इलाज किया गया है। इस तरीके से काम किया गया है। आप बताइए त्रिपुरा की सड़कों में सुधार हुआ है कि नहीं हुआ है? जरा जोर से बोलिए, सड़कों में सुधार हुआ है कि नहीं हुआ है? इंटरनेट पहुंचा है कि नहीं पहुंचा है? रेलवे में सुधार हुआ है कि नहीं हुआ है? एयरवेज में सुधार हुआ है कि नहीं हुआ है? मित्रों, इंफ्रास्ट्रक्चर में त्रिपुरा आज बढ़ता हुआ त्रिपुरा दिख रहा है। 10 साल पहले जब मैं त्रिपुरा आया था तो आपने देखा होगा एयरपोर्ट से शहर को आने वाली रोड में गड्ढा है कि गड्ढे में रोड है पता नहीं चलता था। आज हाईवे, 4 लेन, ये सड़कों की बहार लग गई है और रोड और ब्रिजेस में त्रिपुरा में अकेले 462 किलोमीटर की सड़क बनी है और 24-25 में ही 180 किलोमीटर की सड़क बन करके तैयार हुई हाईवेज में, रोड्स और ब्रिजेज में। उसी तरीके से सोशल वेलफेयर स्कीम में आपको लगभग 2,000 रुपए, 3,77,000 हमारे बहनों को सोशल स्कीम के तहत पेंशन दी जा रही है। ये विकास के काम हुए। हमारे ट्राइबल बच्चों को, उनको विकास के लिए और उनके विकास के लिए ट्राइबल स्कॉलरशिप लगभग 65 करोड़ 68 करोड़ रुपए का उनको डिस्बर्समेंट हुआ है और 33,500 बच्चे आज स्कॉलरशिप ले रहे हैं। हमारे ट्राइबल बच्चे स्कॉलरशिप ले रहे हैं जो कल को देश में डॉक्टर बनेंगे, इंजीनियर बनेंगे, आगे बढ़ेंगे। इस तरीके से काम चल रहा है। वंदन केंद्र में 27 ट्राइबल कम्युनिटीज को लाभ मिला है। लॉ एंड ऑर्डर में मैं आपको बधाई देना चाहता हूं। राजीव भट्टाचार्य जी उसकी चर्चा कर रहे थे, उसकी चर्चा हमारे मुख्यमंत्री ने की है। आपको जान करके खुशी होगी, जो त्रिपुरा सीपीएम राज में रक्त रंजित था, खून से सना हुआ था, यहां की मिट्टी में खून दिखता था, आज त्रिपुरा में क्राइम रेट में 20% का गिरावट आई है और आज क्राइम रेट में देश में तीसरे नंबर पर, नीचे से तीसरे नंबर पर है। सबसे लोएस्ट क्राइम रेट आज त्रिपुरा में
तीसरे नंबर पर आकर के खड़ा हो गया। नशा के खिलाफ लड़ाई लड़ने के काम में यहां पर 64,000 किलोग्राम का কংগ্রেসের কাছে হাত জোড় করে অনুরোধ করা যে বিজেপি কিভাবে তফসিলি জাতিরে, ওবিসি জাতিরে, মাইনরিটি জাতিরে, এসটি জাতিরে বঞ্চিত করতেছে, এইগুলি জন্য সিপিএম কংগ্রেস। আর আমরা যে সামাজিক কাজ করতেছি বিভিন্ন পক্ষ থেকে আমরা অনবরত চলতেছি, জানি না আমরা প্রবলেমগুলি পার কিনা। আমরা গ্রামে গঞ্জে আমরা তো পয়সা কম, ছোট্ট মোট্ট করেই কিছু লোক ধরে আমরা প্রোগ্রামগুলি করতেছি। তারা সর্বনয়া খেলা করতেছে বিজেপি। যদি বিজেপিরে মানুষ আবার পুনরায় গঠিত বসা এবং ইভিএম এর বিরুদ্ধে যদি সিপিএম কংগ্রেস যৌথভাবে লড়াই না করে এবং প্রতিটা তফসিলি জাতির ওবিসি লোকের যদি সচেতন না করতে পারে, তাহলে কিন্তু রাষ্ট্র ডুবে বিজেপি আরএসএসরা। আর পাশাপাশি মা বোনদের কাছে বলবো যে এই আরএসএস যে মনোবাদী, তাদের যে দেশ স্বাধীনের আগে যে দেশের ভূমিকা ছিল, মা বোনরা যেন অন্তত ইতিহাস যদি জানে। আমরা যে মোদী আপনাদের সাথে আমরা কথাটি যেন মা বোনেরা জানি না, তারা যেন ইতিহাসগুলি অন্তত প্রচারে রাখে। এদের কার্যকলাপ উচিত। এরা দেশ স্বাধীনের নারীর রূপে কি মানে ব্যবহার করতো, কি অনুসরণ করতো, অনুসরণ করতে হতো। তারা ভুল দিতে আমাদের ত্রিপুর মূল নিবাসীরা চন্দ্রবাবু নাইডু এদের যুক্তিতে যদি আমরা পরিবর্তন না করতে পারি বিজেপিরে, তাহলে এইগুলি সবগুলো লোকে এরা বিক্রি করবো। আপনারা আরেকটা বিষয়, আমাদের যে রতন বাবু, এই লোকটা ওবিসির খাওয়ান পাইছে, ওবিসি সমাজের লোক কিভাবে একটা ক্ষতি করতেছে। একটা দিন বলে না ওবিসি লোকেরা সচেতন হোক, সেই লোকটা নিজের স্বার্থ নিয়ে এই পুরো বয়সে বানের মধ্যে লাভ পায়। মানে কিরকম নির্লজ্জা বলে এই কার্যকলাপ করতে পারে। ওনার ইতিহাস ত্রিপুরার মানুষের কম জানে। তবে ভারতবর্ষ আইন ব্যবস্থা ভালো না, আর মনোবাদীরা নিজের স্বার্থে কাজ করতে হবে। এই কারণে আজকাল এই রতন বাবুরা মানে পাল্লা যারা আছে জেলে থাকার কথা, এইগুলি ভাবার বিষয়। তো আপনার মন্তব্য বলবো এই যেগুলি থামা, এইগুলি সবগুলি থাকার বিষয় ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বুঝছি এবং এসসি এসটি ওবিসি সমাজের লোকের কাছে, মাইনরিটি লোকের কাছেও বলছি যে আপনারা মন ভাবুন, এরা সরাসরি ওবিসি এসসি এসটি ওবিসির বিরোধিতা করতেছে মোদী সাহেব। এই কথাটা সবাই যেন জানে, বহিষ্কার করবো বিজেপির। ভালো হবে আগামী দিন আপনারা যদি এইটাকে পরিষ্কার করতে পারেন, তারপরে আপনারা একদম সরাসরি আপনাদের ঘরের ঢুকতে আমাদের কথাগুলি আপনাদের। হয়তো আজ অনেকে প্রশ্ন তুলবেন যে জেপি নাড্ডা কি সত্যি সত্যি আজ যে ঘোষণা দিয়েছেন তার বাস্তবায়ন হবে কিনা, সেটা ভবিষ্যতে বলবে। কিন্তু বিগত দিনের প্রতিশ্রুতির কি হলো, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এসএস এর কর্মচারীদের শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবি সত্যি সত্যি কি তা পূরণ হলো? কারণ ওরিয়েন্ট চমনিতে যখন এসএস এর আমরণ অনশন কর্মসূচি হয়েছিল, ঠিক তখন রতনলাল নাথ, টিঙ্কু রায়, বিপ্লব কুমার দেব, সুনীল দেওধররা এসে কথা দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এসে সরকারে এসে এসএস এর জন্য তারা এসএস কে নিয়মিত করবেন। সেদিক থেকে ত্রিপুরা উচ্চ আদালতের রায় যখন তাদের অনুকূলে এলো, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি করলো রাজ্য সরকার। সেই বক্তব্য এসএস এর তরফে রাখা হয়েছে এবং আরো বক্তব্য রাখা হয়েছে যারা আজ মাঠে গেছেন বা যারা শিক্ষকরা বা অন্যান্যরা যারা এই কর্মসূচিকে জোরালো করতে চেষ্টা করেছেন। তাদের দাবি ৮ম বেতন কমিশন চাই, কারণ কেন্দ্রে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার ৮ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে কি হবে, সে দাবি কিংবা বক্তব্য অনেকেই উত্থাপন করেছেন আজকের দিনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি কই থেকে বলছি। হ্যাঁ বলুন। লাইভ অনুষ্ঠান। হ্যালো স্যার, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। মাঠ এবং মন বরাতে পাওয়ানো কি বিজেপি একটা পিরিয়ডের একটা প্রশ্নবোধক চিহ্ন, এর মধ্যে একটা ট্রফি। কিন্তু প্রশ্নবোধক ছিল বলতে যেহেতু আমি গেছি না,
আমি যতটুকু দেখছি, কিন্তু টি-20 চ্যানেলে মন ভরাতে পারতো না। আর কালকে জিতেন চৌধুরীর পাল্টা জেপি নাড্ডা দিবে এরকম একটা বিষয় আছে, কিন্তু জেপি নাড্ডার সঙ্গে জিতেন চৌধুরীর কোনটা তুলনা না, এরকম একটা প্রশ্ন ছিল। আর 28 নির্বাচনে এটা একটা আভাস আজকে পাওয়া যায়। আর কিন্তু নির্বাচনী জনসভা গেছে না, নির্বাচন আরো 3 বছর বাকি আছে। আমরা যখন আমরা ওই 25 করে আমি কয়েকটি 25 করে বিধানসভাতে ধরেন 100 লোক গেছে, 100 তো না, সবাই গেছে না, ইচ্ছা করে গেছে না, লোক তো মোটামুটি উঠছে। জিতেন চৌধুরীর লোকে যেদিন এটা তুলনা, এটা তো বুঝলাম না। আর 11 তারিখ তো আমার ওই একটা আছে কংগ্রেসের, এটাও দেখেন। নমস্কার। এবং আরো প্রশ্ন উত্থাপন করেছেন অনেকে, আজ এই কথাগুলো অনেকে জানতে চেয়েছেন, বিশেষ করে যে এইমসের প্রতিশ্রুতির কথা কি হলো। যেহেতু তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, একাধারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তার পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সভাপতি, তাহলে এইমস কি হলো? রিমসের মতন হাসপাতাল হবে, সেই প্রতিশ্রুতি কি হলো? শুধু প্রতিশ্রুতি নয়, এই ঘোষণাগুলো সরকারি মঞ্চ, রাজনৈতিক মঞ্চ সর্বত্র দেওয়া হয়েছে। কি হয়েছে জানতে চাইছেন এ রাজ্যের মানুষ, এবং বিরোধীরা যখন এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন তার উত্তর দেওয়ার দায়িত্ব অবশ্যই শাসকের। নমস্কার, কি বলছেন? নমস্কার, থেকে বলছি। হ্যাঁ বল। দেখুন, জেপি নাড্ডারই না শুধু সর্বভারতীয় যত নেতাই আছে, ত্রিপুরার উন্নয়নের কাজ এগুলি লুকানো সম্ভব না। কারণ আমি অনেকদিন বলেছি, ত্রিপুরা রাজ্যে সরকারি অফিসগুলি বেশিরভাগ মানুষের বাড়িতে ভাড়া থাকতো। একমাত্র নিতেন চক্রবর্তী 78 সনে মুখ্যমন্ত্রী হয়ে উনি সিদ্ধান্ত নিলেন যে না, সরকারি অফিসগুলি সরকারি জায়গাতে নিজস্ব বাড়ি হবে। তারপরে শুরু হয়েছে গোর্খা মুক্তি কমপ্লেক্স। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমার কথার সততা যাচাই করবেন। আর এখনো আমি শুনি, আমার বন্ধু বান্ধব এখনো চাকরি করে, আমি পেনশনে চলে এসেছি, সচিবালয় থেকে বিধানসভা ভবন, রাজভবন, ওরা বসে আলোচনা করে এগুলি যদি পূর্বতন বামফ্রন্ট সরকার না করে যেত আমরা এখন কোথায় বসতাম। এগুলিও বামফ্রন্ট সরকার করেছে, সরকারের আমলে হয়েছে। হয়তো টাকা পয়সা, হ্যাঁ প্রশ্ন উঠতেই পারে, টাকা পয়সা জনসাধারণের, কারণ কোন দলের ব্যক্তিগত সম্পত্তি থেকে হয় না, জনসাধারণের ট্যাক্সের টাকা এই কাজ হয়। আমরা দেখেছি এই যে বিদ্যুৎ, ত্রিপুরাতে কতবার বিদ্যুৎ যেত এটা মনে বলা মুশকিল ছিল এক সময়। বিদ্যুৎ বামফ্রন্ট সরকারের আমলে হাওড়া নদী, গোমতী নদীর মধ্যে বাঁধ দিয়ে বাংলাদেশ হয়ে বড় বড় মেশিন এনে স্থাপন করা হয়েছে। এখন আমরা বিদ্যুতে অনেক উপকৃত, যদিও এখন কর্মী স্বল্পতায় বিদ্যুৎ হয়, প্রায় সময় বিদ্যুৎ চলে না, বলে যে মেশিন খারাপ হয়েছে, লাইন খারাপ হয়েছে। কর্মী নেই, ওরা নিয়োগ করে না। ত্রিপুরা রাজ্যে এখনো আমি বলছি 70,000 পোস্ট খালি আছে, ওদের একটা পোস্ট ক্রিয়েট করতে হবে না। আগের পোস্ট গুলি ফিল আপ করলে বহু বেকার জীবনে বেঁচে যাবে। আর বেকারের একটা সর্বনাশ ওরা করেছে, ওদের নিজেরা পেনশন চান্স রেখেছে, বেকাররা চাকরি পেলেও পেনশন পাবে না। আর দুর্ভাগ্যজনক আজকে একটা দেখলাম ব্যাপারে যে 4 বছর জন্য চাকরি, অমানসিক সিদ্ধান্ত, এগুলি ভাবা যায়। আমরা স্বাধীনভাবে কাজ করি, একটা 4 বছরের জন্য চাকরি হবে। আমরা রাস্তা দিয়ে অনেক সময় দেখি 3-4 লোক কথা বলতে যায়, জিজ্ঞাসা করে একজনের যে তুমি এই বাড়িতে কত বছর ধরে কাজ করছো, বলে 8 বছর, 9 বছর, 10 বছর। ভাষার চাকরি করে, ভাষার কাজ করে 9 বছর যাব, আর সরকারি চাকরি 4 বছর। ভাবা যায়? কাজেই যতই কিছু বলো, মানুষের শিক্ষা হবে, এক সময় মানুষ বুঝবে। ওদের
বিভ্রান্তি, মিথ্যা কথা এগুলি এক সময় শেষ হয়ে যাবে। মিস কল দিলে চাকরি, আমরা এত বোকা যে এটা এই বানানোর উপরেও আমরা হাততালি দিয়েছি, আমরা দেখেছি মানুষ হাততালি দিয়েছে। মিস করলে চাকরি হবে, এটাই আমার বক্তব্য। নমস্কার। भ्रष्टाचार याद रखना, जब हम विकास की बात करते हैं तो उनका আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, যার মার্গদর্শনে আমরা ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছি এখানে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রীজি, যিনি সময় সময় উনার কাছ থেকে আমরা দিক নির্দেশনা পাই। বন্ধুগণ, 25 বছরের কমিউনিস্ট কুশাসন দুঃশাসন থেকে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি। খুন, সন্ত্রাস, উগ্রবাদ, উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএম কে সাধারণ মানুষ দেখেছে। এরূপ কংগ্রেসকে আমরা দেখেছি, কংগ্রেসের সময়ও তাদের থেকে ধান নিয়ে একই স্টাইলে ওনারাও শাসনভার এখানে করেছেন। চাকরি কেলেঙ্কারি, স্বজন পোষণ, ব্লকের দুর্নীতি, স্কুল কলেজে গুন্ডাগিরি, অফিস কাছারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি। ওরা আদালত মানে না, ওরা বিচার মানে না। কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মাননীয় কোর্টের নির্দেশে বিলুনিয়াতে ওদের 3 নেতাকে জেলে যেতে হয়েছে। কিন্তু ওনারা কি বলছেন, ওনারা কোনো দোষ করেননি। অদ্ভুত এই অবস্থা। এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা যিনি এমপি ছিলেন, থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সেই বন্দোবস্ত ওরা করেছিল। আজ ওরা গণতন্ত্রের কথাই বলেন। কোথায় ছিল গণতন্ত্র? 2 সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল, এখনো বিচার চলছে। আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে। সিবিআই কাজ করছে, আমি আশা করছি সেটা খুব শিগগিরই সেই তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে। আমি উনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার উনারা পাননি। ত্রিপুরায় হত্যালীলা বহু সংগঠিত করেছিল, সেটা সবার জানা। অগ্নিসংযোগ, ধর্ষণ, কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি। ওনাদের সময় 80 দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল, আমরা সবাই জানি। এখনো আমাদের চিন্তায় এখনো তরতাজা এই ঘটনা আমাদের কাছে আছে। মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না বন্ধুগণ। গোয়েবংশীয় কায়দায় এখনো ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে, এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু মিথ্যা বলার গোয়েবংশীয় কায়দার একটা কারখানা। গত 7 বছরে ত্রিপুরার বাজেট আপনারা সবাই জানেন প্রায় দ্বিগুণ হয়েছে। 2024-25 অর্থ বছরে বাজেটের আমাদের যেটা আমরা রাখা হয়েছিল 7,800 কোটি টাকা। এর জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা 7,000 কোটি টাকা রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় বাইরের থেকে ইনভেস্টররা আসবে না, বা পার্মানেন্ট কোনো যে ইনভেস্ট করার পরে যে পার্মানেন্ট যে স্ট্রাকচার সেটা যদি না থাকে তাহলে অর্থনীতিরও সমৃদ্ধি হবে না। আমাদের বর্তমানে মাথাপিছু গড় হাই প্রায় দ্বিগুণ হয়েছে। 2017-18-তে ছিল 1,444,000 টাকা, 2023-24-এ 1,77,723 টাকা হয়েছে বন্ধুগণ। জিএসডি বিক্রান্তকে অতিক্রম করে রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এনসিআরবির যে রিসেন্ট আমাদের যে রিপোর্ট তাতে দেখা গেছে নিচের দিক থেকে, আমি সব জায়গায় সবসময় সেটা বলি, 3য় স্থানে রয়েছে। মহিলাদের ক্ষেত্রে নিচের দিকে 8ম স্থানে আমাদের রয়েছে। প্রভূত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না, এবং সেই দিশায় 12টার মতো অ্যাকর্ড হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিছুদিন আগেও আমাদের এখানে যারা এনএলএফটি এবং এটিটিএফ এর অস্ত্র সেই অ্যাকর্ডের কারণে
তারা সারেন্ডার করেছে। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আমরা দাবি করতে পারি বন্ধুগণ। এখন চারিদিকে যে হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমি হীরা মডেল দেব 2018 আগে, এবং সেই অনুযায়ী যেমন বলা তেমন মানে সেটা করেছেন উনি। আজকে এখানে ন্যাশনাল হাইওয়ে এসছে, ইন্টারনেট হচ্ছে, এখানে রেলওয়ে হচ্ছে, এখানে এয়ারওয়ে হচ্ছে, সব দিক দিকে এখন ত্রিপুরা উন্নতে অনেক উপরে এখন স্থান নিয়ে নিয়েছে। আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে প্রায় 839 কিলোমিটার তার কাজ চলছে। থার্ড গেটওয়ে ইন টার্মস অফ ইন্টারনেট যদি বলি, মুম্বাই এবং চেন্নাইয়ের পরিবর্তে পরে ত্রিপুরার স্থান এই থার্ড গেটওয়ে যে ইন্টারনেট। মহিলাদের সুরক্ষা, ক্ষমতায়ন ও স্বনির্ভরের অগ্রাধিকার আমরা দিচ্ছি। মহিলাদের জন্য 33% রিজার্ভেশন আমরা রেখেছি। 50% সরকারি যদি কোনো স্টল হয় সেখানে মহিলাদের জন্য আমরা রিজার্ভেশন রেখেছি। আমরা যদি কোনো জমি কিনে তাহলে 5% থেকে মহিলাদের নামে যদি রেজিস্ট্রি হয় সেখানে 4% আমরা করেছি। আমরা কলেজ ফি, যারা মহিলা আমাদের ডিগ্রি কলেজে পড়ছে। আপনারা শুনলেন সেখানে বক্তাদের বক্তব্য, জেপি নাড্ডা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকের বক্তব্য থেকে 2 বছর কিংবা বিজেপির শাসনামলের কথা ফুটে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসাই কার্যত করে গেলেন সর্বভারতীয় সভাপতি। তারপরেও প্রশ্ন, কি পেলেন ত্রিপুরার মানুষ? ত্রিপুরার মানুষ কি সত্যি সত্যি যা তা পেয়েছেন বিজেপি শাসনামলে? উত্তর বোধহয় আপনাদের কাছে আছে। আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।